সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী খাদিজা স্কয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়। শিক্ষার্থীদের বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সিলেটের ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলকে আসামি করে পরিবারের মামলা। অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিষ্ঠার 2 দশকেও বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই। ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার মান। বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। সিরাজগঞ্জে সুতা তৈরির বিষাক্ত বর্জ্য পুকুর ও খালে পড়ে পরিবেশ বিপর্যয়, চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এবং শারদীয় দুর্গোৎসব সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা অলংকরণের কাজ। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পূজা উদযাপন কমিটি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি ওয়াহিদা। সিলেটের ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজার সবশেষ অবস্থা জানাতে ব্রিফ করছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ রেজাউস সত্তার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সিভিয়ার ইনজুরি মানে হচ্ছে সিভিয়ার ইনজুরি, সিভিয়ার আঘাত। আপনাদের অপারেশনের অবস্থানটা কি যদি একটু বলতেন? এটা এখন আমরা জানি না, আমরা 72 আওয়ার্স পরে নিউরোলজিক্যাল স্ট্যাটাস অ্যাসেস করব। আচ্ছা, শরীরে তো আরো অনেক আঘাতের চিহ্ন ছিল, মানে সব মিলিয়ে আসলে কেমন দিকে যেতে পারে? দুটোটা হাতে, ওর 2 হাতের কিছু ফ্লেক্সর টেন্ডন ইনজুরি আছে। অর্থোপেডিশিয়ান দেখেছেন। নিউরোলজিক্যালি যদি তাকে আমরা লাইফটা সেভ করতে পারি, দেন অর্থোপেডিক্স উইল ডিসাইড দেয়ার ট্রিটমেন্ট লেটার অন। এটা ইরিলিভেন্ট একটা কোশ্চেন, এটাতে কিছু যায় আসে না। অপারেশন যখন একটু বলেন লাইভের জন্য আমরা জানতে চাচ্ছি যে ওনার শেষ এখন কোন অবস্থায় আছে, আপনারা ট্রিটমেন্টের কোন জায়গায় এসে এখন পর্যন্ত দিয়েছেন? আমরা ট্রিটমেন্টটা শুরু করেছি আসলে সকাল থেকে। উনি স্কয়ার হসপিটালে এসছে, ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট প্রসেস। তার সাথে একটা নিউরোসার্জারি করা হয়েছে। এরকম সিভিয়ার ইনজুরি থাকলে এইরকম একটা পেশেন্টের লাইফ সেভ করার চান্সেস সাধারণত 5 to 10% বেশি থাকে না। তো আমরা অ্যাসেস করবো আফটার 72 আওয়ার্স দেখার জন্য যে ওর নিউরোলজিক্যাল স্ট্যাটাস তখন কীরকম থাকবে। ও কনসিয়াস লেভেল 6 নিয়ে আমাদের কাছে এসছে, 15 হচ্ছে ম্যাক্সিমাম স্কোর। জি, আমি নিউরোসার্জন, আমি অপারেশন করে বেরিয়ে এসেছি। অবশ্যই ঝুঁকিতে। আমি জানি না এখনো, আমরা জ্ঞান ফেরাবো না 72 আওয়ার্স পর্যন্ত। ইলেকটিভলি ওকে জ্ঞান ফিরতে দেওয়া হবে না। 72 আওয়ার্স। আর মিডিয়ার ব্রিফিংটা স্কয়ার হসপিটাল অথরিটি উইল ডিসাইড ওয়েন দে উইল ব্রিফ। আমি আসলে আর কোনো ব্রিফিংয়ে আসবো না। আর পেশেন্ট পার্টির সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকবে। থ্যাংক ইউ। দর্শক, আগামী 72 ঘন্টা পর্যন্ত খাদিজাকে পর্যবেক্ষণে রাখা হবে, তারপর জানানো হবে রোগীর কি অবস্থা। আর সেই খবরাখবরটুকুই জানাচ্ছিলেন স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন ডক্টর মোহাম্মদ রেজাউস সত্তার। সিলেটের ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী খাদিজার অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রাণান্তক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক। গতকাল বিকেলে এমসি কলেজ ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই ঘটনায় তাকে আসামি করে পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় মামলা করা হয়েছে। কথা ছিল স্নাতক 2য় বর্ষের পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরবে খাদিজা, কিন্তু সোমবার পরীক্ষার হল থেকে বেরোনোর পর সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে তাকে আটকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বদরুল। খাদিজাকে প্রথমে সিলেটে চিকিৎসা দেওয়া হলেও মঙ্গলবার সকালে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। এমনভাবে তাকে কোপানো হয়েছে যে তার মাথার যে খুলি আছে, মাথার যে স্কালবোন, যেটাকে খুলি বলে আমরা সাধারণত, এইটা ভেদ করে তার ব্রেন ইনজুরি হয়েছে। ইনিশিয়ালি সে চেষ্টা করছিল হাত দিয়ে ঠেকাইতে, তাতে তার হাতও ইনজুরি হয়েছে। সবকিছু মিলিয়ে
ওনার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল ইল, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মামলাটি অভিযোগের পাওয়ার পরে আমরা অভিযুক্ত যে আছে বদরুল আলমকে গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের এমসি কলেজ ছাত্রদের সহযোগিতায়। গ্রেপ্তারের পরে তার বর্তমানে তার বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা হয়েছে সাপাড়ান থানায়। এই সাপাড়ান থানা মামলা নাম্বার 8 ধারা 326, 307। আমরা এখন তদন্ত করছি এবং আসামি গ্রেপ্তার আছে। আমরা বিশ্বাস করি যে শাস্তি হবে। ঘটনার পরপরই অভিযুক্ত বদরুলকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সময় সংবাদ, ঢাকা। কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে জখমের প্রতিবাদে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ছাত্রলীগের প্রেসিডেন্ট। বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে তাকে কর্তৃপক্ষ। আব্দুল আহাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতের শিকার কলেজ শিক্ষার্থী খাদিজার জন্য মঙ্গলবার সকাল থেকে সিলেট জুড়ে বিক্ষোভ শুরু হয়। খাদিজার নিজ কলেজ সিলেট মহিলা কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সহপাঠী, শিক্ষক, বন্ধু। এ সময় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তারা। এ ঘটনার প্রতিবাদে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রেখে 3 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা যদি এরকম পরীক্ষা দিতে যাব 2 দিন পরে এমসি কলেজে, তখন যদি আমাদের উপরে এরকম হয়, আমরা তো একটা সিকিউরিটির দরকার। তো 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে আমাদের কোনো এক্সাম অথবা ক্লাস সবকিছু বর্জন। খাদিজার হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এমসি কলেজেও বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। বহিরাগত ক্যাম্পাসে এসে নির্মমভাবে ছাত্রীকে কুপিয়েছে। আমরা এটা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা ফাঁসি চাই, ওনাদের এই দেশের প্রতিনিধিত্ব করার কথা, আমাদের সবার দেশের প্রতিনিধিত্ব করার কথা। এই জায়গায় যদি আমরা এরকম বিবেকহীন কাজ করি তাহলে এটা তো আমাদের নিজের জন্যই লজ্জার বিষয়। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক অভিযুক্ত বদরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ছাত্রলীগের নেতাকর্মীরাও। উপাচার্য জানালেন বিশ্ববিদ্যালয়ের কাঠামো অনুযায়ী বদরুলের শাস্তি নিশ্চিত করা হবে। সে যে নৃশংস ঘটনা ঘটাইছে সেই ঘটনার আমরা তীব্র নিন্দা করি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আকুল আবেদন জানাইতেছি যে যত দ্রুত সম্ভব তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। ব্যাপারটি আসলে অত্যন্ত মর্মান্তিক। আমি মনে করি যে রাষ্ট্রীয় বিধির আলোকে, আইনের আলোকে এটির যথাযথ বিচার হওয়া উচিত। অবশ্যই থানেও খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সময় সংবাদ, সিলেট। কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। দুপুরে সচিবালয়ের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এদিকে ভারতে আটক বাংলাদেশি জঙ্গিদের ব্যাপারে সে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পরই তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে খুবই স্পষ্ট, তিনি কাউকে ছাড় দেন না। সরকারি দল হোক, যেই দল হোক, জোর গলায় বলতে পারি, যেই অপরাধ করেছেন সেই অপরাধীকে আমরা অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছে দিব, বিচারের সম্মুখীন তাকে হতেই হবে। যেই সমস্ত নামগুলো আসছে যে ভারতে ধরা পড়ছে বিভিন্ন জঙ্গি, এইগুলোর কিন্তু অফিসিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আসেনি। মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, এই ধরনের অপরাধী আমাদের তারা ফেরত দেবে এবং তাদের দেশ থেকে এই ধরনের দাবি করলে আমরা তাৎক্ষণিকভাবে ফেরত দেব। এই ধরনের একটি চুক্তি হয়েছে। আমাদের গোয়েন্দা এবং ভারতের গোয়েন্দার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। পরবর্তী যেটা ব্যবস্থা সেটা আমরা সরকারিভাবে। প্রতি বছর বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। সেই অনুযায়ী শিক্ষার মান না বাড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, ট্রাস্টি বোর্ড সহ নানা বিষয় নিয়ে বাড়ছে সমালোচনা। সংকট সমাধানে ছাত্র সংসদ প্রচলনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টির পাশাপাশি বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। এদিকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, জানাচ্ছেন মুজাহিদ শুভ।
প্রতিষ্ঠার পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষক ও শিক্ষার মান, ট্রাস্টি বোর্ড সহ নানা বিষয় উঠে আসতে থাকে আলোচনায়। নানা বাস্তবতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপ বাড়লেও বাড়েনি মান। বেপরোয়া ছাত্র রাজনীতির ছোবল থেকে মুক্ত থাকলেও নানা ধরনের অসামাজিক ও দেশবিরোধী কাজের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড এখন প্রশ্নের মুখে বলে শিক্ষাবিদদের পর্যবেক্ষণ। জবাবদিহিতা বাড়ানোর ক্ষেত্রে শিগগিরই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে ইউজিসি। তিনি ফিরে এসে একটা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টে যদি এমন কিছু থাকে যে বোর্ড কিছু অনিয়মিত কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আইনের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তার রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আগামী সেমিস্টার থেকে সকল বিশ্ববিদ্যালয়ে দুটো বিষয় আবশ্যকীয়ভাবে পড়তে হবে। একটি হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দ্বিতীয়টি হচ্ছে বাংলা ভাষা। ছাত্র সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে শুদ্ধ রাজনীতি, যোগ্য নেতৃত্ব ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানাচ্ছেন শিক্ষাবিদরা। তবে সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বাণিজ্যিক মানসিকতা পরিহারেরও জোর তাগিদ জানাচ্ছেন তারা। ইতিহাসের পাঠ, সাহিত্যের পাঠ, দর্শনের পাঠ এইগুলো দেওয়া উচিত এবং অনেকটা বাধ্যতামূলকভাবেই দেওয়া উচিত। বিশেষ করে ইতিহাসটা খুব জরুরি এবং ইতিহাস দায়সারা গোছের পড়ালে হবে না, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ালে হবে না। বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ চাইব, একটা ক্ষেত্র চাইব যেখানে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে এবং আমরা সাংস্কৃতিক জীবন চাই। ঢালাওভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দোষারোপের পরিবর্তে শিক্ষক, অভিভাবক ও সরকারকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিষ্ঠান প্রধানরা। ছেলেমেয়েরা আপনার ফ্যামিলি হলে ফ্যামিলিতে দেখা, সামাজিকভাবে সমাজে দেখা, ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি দেখা, আমাদেরকে আরো অনেক বেশি ওয়াচফুল থাকতে হবে। কেবল প্রায়োগিক ও ব্যবহারিক বিদ্যায় সীমাবদ্ধ না থেকে মানবিক শিক্ষার মাধ্যমে শিক্ষাকে পূর্ণাঙ্গ ও সময়োপযোগী করার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেটের 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3টি চলছে মার্কেটের ওপর। স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যাচ্ছি করে বছর পার করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বাড়ছে। এ অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নিজস্ব ক্যাম্পাস চালুর তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ও শিক্ষাবিদরা। আব্দুল আহাদের রিপোর্ট। 2001 সালে সিলেটে যাত্রা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। ওই বছর চালু হয় 2টি বিশ্ববিদ্যালয়। তবে শুরু থেকেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাসে পাঠদান চালু করলেও লিডিং ইউনিভার্সিটি স্থাপিত হয় মার্কেটের ওপর। 2003 সালে প্রতিষ্ঠার পর থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম চলছে আলহামরা মার্কেটে। আর প্রতিষ্ঠার পর গত 5 বছর ধরে নর্থ ইস্ট ইউনিভার্সিটি এখনো মার্কেটে। শিক্ষার্থীরা বলছেন, মার্কেটের ওপর ক্লাস করে একসময় সার্টিফিকেট পেলেও একাডেমিক কার্যক্রমের বাইরে সৃজনশীলতা থেকে দূরে থাকতে হচ্ছে তাদের। পাবলিক ভার্সিটিতে আলাদা ক্যাম্পাস বড় থাকার কারণে ওরা যেভাবে গ্রুপ স্টাডিটা একটা ওপেন প্লেসে করতে পারছে, ভার্সিটি শিক্ষাকে পরিপূর্ণ করে দেয় এই কাজগুলো, এগুলোর মাধ্যমে অনেক কিছু শেখার আছে। এই সুযোগ থেকে আমরা প্রথমত বঞ্চিত হচ্ছি। আমরা সকালে আসি, ক্লাসে করি এবং ক্লাস শেষে চলে যাই। বসার কোনো জায়গা নাই বা আমাদের থাকার মতো, আমাদের নিজস্ব কথা বলার মতো কোনো জায়গা নাই। ক্যাম্পাস ছাড়া শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে না, এমন মত স্বয়ং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের। ক্যাম্পাস বলতে যেটা বোঝায় সেটি নেই বলে ছাত্রদের যে কর্মকাণ্ড, ইয়াং পিপুল যেখানে তার মনের সব জিনিস ভেন্টিলেট করতে পারে, এই সুযোগটা কম, যে জন্য এদের বিভ্রান্ত হওয়ার সুযোগও বেশি। আমাদের যে 35,000 স্কোয়ার ফিট বিল্ডিং তৈরি হয়েছে সেখানে আমরা অলরেডি ক্লাস শুরু করেছি এবং বাকি ক্যাম্পাস ফ্যাসিলিটিস তৈরি করে আমরা আশা করছি আগামী বছর নাগাদ পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করতে পারব। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ক্ষোভের শেষ নেই স্বয়ং শিক্ষামন্ত্রীরাও। আমরা জোরালো বক্তব্য দেই, চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের তো সেই শক্তি নেই। আমাদের পুলিশের সাহায্য নিতে হয়, তাকে বন্ধ করতে গেলে, তাকে ধরে নিয়ে আসতে গেলে, মামলা করতে গেলে। সিলেটের 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 12,000-এরও বেশি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলা সময় আরও থাকছে। সিরাজগঞ্জে আটক 3 জেএমবি সদস্যের 3 দিন করে রিমান্ড মঞ্জুর। নেত্রকোনা হিজবুত তাওহীদের জেলা আমির সহ 4 সদস্য আটক। এবং গাজীপুরে অভিযান চালিয়ে 7 শতাধিক অবৈধ গ্যাসের লাইন বিচ্ছিন্ন, বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বিভিন্ন মালামাল জব্দ। অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা তিতাসের। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর তাঁত শিল্পে সমৃদ্ধ, কিন্তু
তাঁত শিল্পের সুতা প্রক্রিয়াজাত করার মিলের বিষাক্ত বর্জ্য পুকুর ও খালে ফেলায় এলাকায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। খালের পানি মারাত্মকভাবে দূষিত হওয়ায় নলকূপের পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। জেলার সিভিল সার্জন বলছেন, বিষাক্ত বর্জ্যের সঠিক ব্যবস্থা না নিলে মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। গত কয়েক বছর ধরে এনায়েতপুরের গোপালপুরে গড়ে উঠেছে বেশ কয়েকটি সুতা রং করার প্রসেস মিল। এসব কারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণ রং করার বর্জ্য পানি উৎপাদিত হয়, যা পরিশোধনে কোনো ব্যবস্থা না করে কর্তৃপক্ষ সরাসরি ফেলছে স্থানীয় পুকুর বা খালে। প্রতিদিন হাজার হাজার লিটার বর্জ্য পানি এসব পুকুর ও খালে ফেলায় দূষিত হয়ে পড়ছে এলাকার সকল নলকূপের পানি। এলাকাবাসীর অভিযোগ, প্রচুর পরিমাণ বর্জ্য ফেলার কারণে এলাকার নলকূপে রঙিন আর দুর্গন্ধযুক্ত দূষিত পানি উঠছে, ফলে বাধ্য হয়ে তাদেরকে অন্য জায়গা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এই পানিতে ভাত তরকারি পাক করার সাথে সাথে দেখা যায় লাল হয়ে যায়, তরকারি হয় না, কিচ্ছু হয় না। কালা পানি আমরা মানুষের বাড়ি থেকে পানি টাইনা খাইতেছি। পানি আমরা খাও পারি না, রান্দাও পারি না, কিছু করা পারি না। পানি দেখালে গোসল করা হয়, কাপড় চোপড় দেওয়া হয়। তবে পরিশোধনাগার না করে প্রসেস মিলের বর্জ্য সরাসরি পুকুরে ফেলার কথা অস্বীকার করলেন মিলের এই কর্মকর্তা। পানিতে যেন কারো কোনো অসুবিধা না হয় সেজন্য আমাদের বিশাল পুকুর আছে, ওইখানে আমরা আমাদের পানিটা শোধনাগার করে ওইখানে আমরা ফাঁকে ফেলাইয়া দিই, যেখানে মানুষজন বসবাস করে না। প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যের সঠিক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে জানালেন জেলার সিভিল সার্জন। জিনিসগুলো যেহেতু হেভি মেটাল, সেগুলো মানবদেহে যখন ঢুকে যাচ্ছে আমাদের পেটের পীড়া সহ আমাদের লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, ইভেন কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে। দূষণের কথা স্বীকার করে স্থায়ী সমাধানের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমরা বেলকুচি উপজেলা এবং সাদপুর উপজেলা নির্বাহী অফিসার থেকে একটা জমির তফসিল নিয়েছি, যে জমির অধিগ্রহণ করা হবে এবং অধিগ্রহণের পর সেখানে আমাদের পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে একটা ইটিপি স্থাপন করা হবে। সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে প্রায় 30টি সুতা প্রক্রিয়াজাত কারখানায় প্রতিদিন প্রায় 1 লাখ লিটার বর্জ্য তৈরি হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে আটক 3 জেএমবি সদস্যের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ রিমান্ড দেন। এর আগে সকালে জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেএমবির সদস্য এই 3 ভাই দীর্ঘদিন ধরে গোপনে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে দুপুরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আটককৃতরা বগুড়ার একটি মামলায় জামিনে ছিল বলে জানিয়েছে পুলিশ। পারিবারিকভাবেই সবাই জেএমবির সাথে সদস্য এবং বিভিন্ন সময় তারা তাদের সমর্থন অনুযায়ী টাকা পয়সা দিয়েছিল এবং অনেক পূর্ব থেকেই এরা পারিবারিকভাবে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সাথে সম্পৃক্ত। নেত্রকোনায় হিজবুত তাওহিদের জেলা আমির সহ 4 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে শহরের আনন্দবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আনন্দবাজার এলাকায় একটি ভাড়া বাসায় হিজবুত তাওহিদের কার্যক্রম চালানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় সেখান থেকে 2 নারী সদস্য সহ 4 জনকে আটক করা হয়। নাগরা এলাকা হতে হিজবুত তাওহিদের 4 জন সদস্যকে আটক করে। এরা হলো 1 মনিরুজ্জামান, 2 তার স্ত্রী সুমাইয়া আক্তার সুমি, 3 পারুল এবং 4 সুজন হাওলাদার। এই 4 জনকে গ্রেফতার করে তার ভিতর মনিরুজ্জামান এই হিজবুত তাওহিদের নেত্রকোনা জেলার আমির। পাবনায় দুর্বৃত্তদের বোমা হামলায় মহিরুন নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 1 নারী। সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের স্বজনরা জানায়, নিহত মহিরুন ও তার পুত্রবধূ রেশমা ভোরে বাড়ি থেকে বের হলে হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন বোমা ছুড়ে মারে। এতে 2 জন আহত হন। গুরুতর অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মহিরুনের মৃত্যু হয়। তবে বোমা হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। আমার আর 2 ওরা 2 সারিব বাড়ি ভাড়া বাড়িতে নাইসপির বসি ওই রাম কিটা মারছে ওরা চেনে নাই, এটা লোক চেনেছে। আর বোমার আঘাতে আপনার ওই মহিরন এবং তার পুত্রবধূ রেশমা
জখমপ্রাপ্ত হলে বাড়ির লোকজন সহ আশপাশের লোকজন তাদেরকে হসপিটালে নিয়ে আসে। দেশের সব ধর্মের মানুষ সতর্ক থাকলে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসকারী জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আজকে জঙ্গি গোষ্ঠীর একটি অপতৎপরতা, তারা পবিত্র ইসলাম ধর্মকে অপমান করার জন্য তৎপর সমস্ত পৃথিবীতে। বাংলাদেশ আবহমান কাল যেমন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে ভাই ভাই হিসেবে বসবাস করি। আপনাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ কোনো অশুভ শক্তি আমাদের এই আয়োজনকে, এই উৎসবকে প্রাণবন্ত রাখবে, কোন রকম ক্ষতি করতে পারবে না উৎসবের। বাংলার সময় আরো থাকছে। জামালপুরে 10 টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় 94 বস্তা জব্দ, কাউকে আটক করা যায়নি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে শুরু হয়েছে আগাম ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বীজ ও সারের সংকট না থাকায় ভালো ফলন হয়েছে বলে জানান কৃষকরা। এমনকি ধানের দাম ভালো পেয়ে খুশি তারা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আগাম ধান কেটে জমিতে শীতকালীন শাকসবজি লাগালে লাভবান হবেন কৃষকরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। রংপুর অঞ্চলের বিস্তীর্ণ জমির যেদিকেই চোখ যায় শুধুই সবুজাব ধান আর ধান। আর এরই মাঝে পাকতে শুরু করেছে আগাম জাতের বিনা স্বাদ সহ 6 জাতের ধান। তাই কাটা মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি এবং পোকামাকড়ের উপদ্রব ও বীজ সার সংকট না থাকায় ফলন হয়েছে অনেক ভালো। আগুর ধান যে বিনা 7 ধান আমরা আবাদ করতেছি, তো আল্লাহর রহম এখন বর্তমান খুবই ভালোই হয়েছে। সময় মতো আকাশের বৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহর রহমতে ধানটা ভালো হয়েছে। ওষুধপাতি লাগে নাই, ধানটা আগরে 3 মাসের মধ্যে হয়ে গেছে। ধানের মূল্য ভালো পাচ্ছি, 500 টাকা রেট দিয়েছে। তারপরে খ্যার বিক্রি করেছিল 200 টাকা সহ। আমাদের এলাকায় অভাবী এলাকা, এখন আল্লাহ দিলে কোনো অভাব নাই। কৃষকরা বলছেন আগাম জাতের এই ধান 90 দিনের মধ্যে ঘরে তোলা যায়। পরে এই জমিতে আগাম আলু সহ লাগাবেন শীতকালীন শাকসবজি। আগুর ধান তোলার পরে আমরা আলু গাড়ি দেবো। এটা তোলার পরে আমি আলু আবাদ করব। আলু আবাদ করার পরে এটা তোলার পরে আমি আবার কুশের লাগাবো। কৃষি বিভাগও বলছে পরিমিত বৃষ্টিপাত এবং অন্য কোনো সমস্যা না থাকায় এবার ফলন অনেক ভালো হয়েছে। বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ায় মাঠে কৃষকরা উৎসাহ নিয়ে চাষ করছেন এবং সেই সাথে রোগ বা পোকামাকড়ের কোনো সমস্যা নেই। এখানে প্রায় লক্ষ্যমাত্রার চেয়েও 12% জমিতে বেশি আবাদ হয়েছে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,21,574 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 5,85,613 হেক্টরে। মানিক সরকার, সময় সংবাদ। গাজীপুরে অভিযান চালিয়ে 7 শতাধিক অবৈধ গ্যাসের লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। সকালে কাশিমপুরের ভারান্ডা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে এই অভিযান চালায় তিতাস গ্যাস ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় ওই এলাকার 1.5 কিলোমিটার জুড়ে 3 ইঞ্চি ব্যাসের সংযোগ পাইপ ও 7 শতাধিক গ্রাহকের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে তারা। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বিভিন্ন মালামালও জব্দ করা হয়। এই অভিযান আমরা অব্যাহত রাখব। পরবর্তীতে কোনো ধরনের অবৈধ সংযোগ যাতে পুনরায় সংযোগ না করতে পারে সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করব। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কেজি প্রতি 10 টাকা দরের চাল কালোবাজারের মাধ্যমে বিক্রির সময় জামালপুরে 94 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। সকালে সদর উপজেলার হাজিপুর বাজার থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিলার আশরাফ ফারুকির গোডাউন থেকে কর্মসূচির চাল 2টি গাড়িতে করে পাচারের সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে গাড়িসহ চাল জব্দ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির 2 চালককে আটক করা হয়েছে। আর ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নসিমন, করিমন ও ইজি বাইক সহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আগামীকাল ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সকালে মাদারীপুরের আন্তঃজেলা বাস মিনিবাস সমিতির কার্যালয়ে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব খায়রুল হাসান নিটুল। সরকারের সিদ্ধান্ত, হাইকোর্টের রুলিং, সমস্ত অবৈধ যান চলাচল বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে মাদারীপুর জেলা মালিক সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে আগামীকাল ভোর 6টা থেকে সমগ্র মাদারীপুর জেলায় পরিবহন ধর্মঘট এবং এই জেলার উপর দিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিভিন্ন গাড়ি চলাচল বন্ধ থাকবে। সুনামগঞ্জের দারারগাঁও হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীর ওপর সেতু তৈরির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে জেলার উত্তর সুরমা উন্নয়ন পরিষদের উদ্যোগে হালুয়ারঘাট বাজারে এই মানববন্ধন হয়। এতে সংগঠনের নেতারা সহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে সুরমার উত্তর পাড়ের 3 লাখ মানুষের যাতায়াত সুবিধায় সেতু নির্মাণের দাবি জানান তারা। এ সময় সেতু তৈরিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি করেন তারা। রাজশাহীর বাগমারায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক KM শহীদ আহমেদ এই রায় দেন। মামলার অপর 4 আসামিকে খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণী থেকে জানা যায় 2007 সালে বিয়ের পর থেকে শারমিনকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করত স্বামী রফিকুল ইসলাম। বিয়ের 7 মাস পর যৌতুকের টাকা না পেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে রফিকুল। পরে শারমিনের বাবা বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ 9 বছর শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ এই রায় দেন। শরীয়তপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি অনুদানের চেক দেওয়া হয়েছে। সকালে জাজিরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদানের 4 লক্ষ টাকার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য BM মোজাম্মেল হক। গত 3 মাসে জেলার 3 উপজেলায় 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 11টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে কয়েক হাজার পরিবার ভূমিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রাঙ্গামাটিতে কাপ্তাই লেকের পাশে দোতলা ভবন ধসে পড়েছে। আটকা পড়ে আছে 4টি পরিবার। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। আর এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন প্রতিনিধি হেফাজত সবুজ। মুঠোফোনে বিস্তারিত জানবো তার কাছ থেকে। সবুজ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ভবন ধসের ঘটনা আমরা শুনেছি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? এই রাঙ্গামাটি মহিলা কলেজ সংলগ্ন SP অফিসের সম্মুখভাগে কন্ট্রাক্টর টিপু নামক জনক ব্যক্তির একটি দোতলা বিল্ডিং আজকে 5:40-এর দিকে হঠাৎ করে এখানে হালকা মৃদু কম্পন করে কাপ্তাই লেকে ধসে পড়ে গেছে। ভবনটি এক সাইড অলরেডি এখনো কাপ্তাই লেকে ডুবা আছে। তো এর মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, ওখানকার এলাকার লোকজনের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে ওই ভবনের মধ্যে এখনো 4টি পরিবারের লোকজন আটকা পড়ে আছে। তবে কতজন স্পেসিফিক এই সংখ্যাটা তারা কেউ বলতে পারছেন না। তারা বলছেন যে ওখানে শিশু সহ অন্তত 5-7 জন লোক আটকা পড়ে থাকতে পারে। এই অবস্থায় এখন ফায়ার ব্রিগেডের একটি ইউনিট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে উদ্ধার কার্যটা আসলে দ্রুততার সাথে সম্পন্ন করতে পারছে না। এবং ঘটনাস্থলে রাঙ্গামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সংস্থার লোকজন এসেছেন। তারা মোটামুটি উদ্ধার অভিযানের জন্য মানুষের সহযোগিতা চাচ্ছেন। আর হলো কিছুক্ষণ আগে আমি নদীর অপর প্রান্তে আছি, ওখান থেকে আমরা দেখতে পেলাম যে একজন ছোট বাচ্চাকে ভবন থেকে বের করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থাটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। দর্শক, রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি হেফাজত সবুজ। রাজশাহীতেও দিন রাত দেবী দুর্গার প্রতিমাতে রং তুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। রাজশাহীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেল এমনই চিত্র। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট। দোরগোড়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর বিভিন্ন মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী সহ নানা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি দিয়ে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পালবাড়িগুলো। হাতে সময় কম, তাই দিনরাত ক্লান্তিহীনভাবে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে
প্রতিমাগুলো। একটা নৌকার পর আছে, বোর্ডের পর আছে, এক একজন এক এক টেক্সচারের পর বানানো হচ্ছে নতুন নতুন আইটেম করে। ঘষা মাজার কাজ এখন প্রায় শেষের ভিতর, এখন রঙের কাজ চলছে। পঞ্চমী ষষ্ঠীর মধ্যে আমাদের যা প্রতিমা আছে এখান থেকে সব মণ্ডপে পৌঁছে যাবে। এদিকে পূজা উদযাপন কমিটি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে নানা পরিকল্পনার কথা জানায়। আমরা এই অশুভ শক্তিকে নাশ করার জন্য, দেশের মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। প্রত্যেকটা পুজো মণ্ডপেরই স্বেচ্ছাসেবক আছেন, তারা এই বিষয়গুলো দেখছেন এবং যদি কোনো সমস্যা হয় সেই বিষয়টি আমাদেরকে অবহিত করছেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা অংশগ্রহণ করি। এবারও আমরা সেই প্রত্যাশাই করছি। অবশ্য মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এ কর্মকর্তা জানালেন, দুর্গাপূজাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। প্রতিটি মণ্ডপে আমরা চেষ্টা করব সিভিল ড্রেসে পুলিশকে রাখার জন্য চেষ্টা করব এবং কয়েকটি মণ্ডপকে ঘিরে একটা করে পেট্রোল, মোবাইল পেট্রোল রাখা, যাতে কোথাও কিছু সমস্যা হলে তারা সেখানে জারিন করতে পারে। জেলা ও মহানগর মিলিয়ে প্রায় 450 মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে টাঙ্গাইলের পূজা মণ্ডপগুলো উৎসবমুখর হয়ে উঠেছে। প্রতিমার সৌন্দর্য বৃদ্ধি আর দেবী দুর্গাকে অলঙ্করণের কাজ চলছে মণ্ডপে মণ্ডপে। জেলার পূজা উদযাপন কমিটি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি জানিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দোরগোড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে প্রতিটি মণ্ডপেই শিল্পীরা রং তুলির আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে দেবী দুর্গার সৌন্দর্য বর্ধন করছেন। পাশাপাশি দ্রুত গতিতে চলছে স্টেজ ও আলোকসজ্জার কাজও। দুর্গার আগমন উপলক্ষে দারুণভাবে উজ্জীবিত সনাতন ধর্মের অনুসারীরা। প্রচুর কাছের চাপ, কিন্তু সারতে পারি না, তাও করতেছি। রাত একদিন 24 ঘন্টা রাত জেগে। প্রতিমার অঙ্গসজ্জার কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে, লাইটিং এর কাজ চলছে। বছর ঘুরলেই তাকিয়ে থাকি কখন মা আসবে আমাদের দ্বারে। সেই তো কেনাকাটা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে বেড়াবো। এদিকে পূজা উদযাপন কমিটি পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে টাকা দেয়। এবছরে এখনো আমরা এই টাকার কত টাকা দিয়েছে আমরা সেটা পাইনি। অবশ্য জেলা প্রশাসক উৎসবকে কেন্দ্র করে অনুদানের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। প্রতি পূজা মণ্ডপে 500 কেজি জিয়ার চাল হিসেবে সরকারের তরফ থেকে বরাদ্দ পাওয়া গিয়েছে এবং সেটি আমরা তাদের মাঝে দিয়ে দিব। আর পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বিগত বছরের ন্যায় এই বছরও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এবার টাঙ্গাইলে 12টি উপজেলার মোট 1160টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। সিলেটের ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত কলেজ ছাত্রী খাদিজা স্কয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়। শিক্ষার্থীদের বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সিলেটের ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলকে আসামি করে পরিবারের মামলা। অপরাধী যে দলেরই হোক ছাড় দেয়া হবে না, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিষ্ঠার 2 দশকেও বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই। ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার মান, বাণিজ্যিক মানসিকতা ত্যাগের আহ্বান শিক্ষাবিদদের। সিরাজগঞ্জে সুতা তৈরির বিষাক্ত বর্জ্য পুকুর ও খালে পড়ে পরিবেশ বিপর্যয়, চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এবং শারদীয় দুর্গোৎসব সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা অলঙ্করণের কাজ। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পূজা উদযাপন কমিটি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।